ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আছি বাঁকুড়া জেলার বড়জোলা ব্লকের রামচন্দ্রপুর গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাষি বন্ধুরা বিভিন্ন রকম ফসলের চাষ করেছেন। দেখতে পাচ্ছি বাঁধাকপির চাষ হয়েছে, টমেটোর চাষ হয়েছে, বিভিন্ন রকম সবজির চাষ হয়েছে, শাকের চাষ হয়েছে, টমেটোর চাষ হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই গ্রামেরই কৃষক বন্ধুরা যারা চাষ করেছেন। তাদের কাছে আমরা জেনে নেব তাদের চাষ সংক্রান্ত নানা কথা এবং জেনে নেব এই চাষের ক্ষেত্রে সমস্যার কথাগুলি। আর আছেন আমাদের সঙ্গে আজকে বিশেষজ্ঞ হিসেবে সহ কৃষি অধিকর্তা শস্য রক্ষা জেলা বাঁকুড়া শ্রী সাগর বন্দ্যোপাধ্যায় এবং আছেন আমাদের সঙ্গে আরেক বিশেষজ্ঞ সহ কৃষি অধিকর্তা বড়জোড়া ডক্টর ব্রতিন পাল। আমরা প্রথমে যাব কৃষক বন্ধুদের কাছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার মণ্ডল। আপনি কি কি চাষ করেন? আমি আলু চাষ করেছি, সরষা চাষ করেছি, বর্ষার বেগুন চাষ করেছি, তারপরে আপনার গম চাষ করেছি, এইসব বিভিন্ন লঙ্কা, বিলাতি। এখন মাঠে কি কি আছে? এখন ওইগুলো যেগুলো বললাম সবই আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে চাষ করেছেন, হ্যাঁ, মানে চাষের ক্ষেত্রে আপনার কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো আপনার আলু চাষে সমস্যা একটা দেখা দিচ্ছে। আলু গাছ হলদে হয়ে যাচ্ছে, হলুদ হয়ে হয়ে গাছটা মরে যাচ্ছে। সেখানে আমরা সব মার খাচ্ছি চাষিরা। তারপরে ওই জড় জড় হয়ে যাচ্ছে আপনার আলু চাষটা, আলু গাছটা অনেক কুঠা হয়ে যাচ্ছে যাকে বলে, সে তাতেও সেগুলো ফলন হচ্ছে না আলুর। এইসব সমস্যা আলু চাষের খুবই রয়েছে। আর এমনি বেগুন চাষের কথাটাও বলছি। বেগুন চাষে আপনার খুবই মার খেলাম আর কি। বেগুন চাষ, বেগুন গাছ হয়ে গেল, বিশাল গাছ হয়ে গেল, অথচ ফলন হয়নি। আর বেগুনের আপনার ওই ললি পোকা দমানো যাচ্ছে না, ওষুধ দিলেও আপনার ঠিকমতো কাজ হয় না। 5-7 দিন পরে আবার সেই ললি পোকাটা ধরিয়েছে, ডগগুলো কেটে কেটে দিচ্ছে, দিয়ে গাছটার ফলন মোটেই হয় না। আর গাছটা বিশাল বেড়ে গেছে, ফলন হয়নি। আচ্ছা, আমরা কৃষক বন্ধুর সমস্যার কথা শুনলাম। আমরা সমস্যা কি করে সমাধান করা যায় বিস্তারিতভাবে জেনে নেব আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। রঞ্জিত বাবু আলু এবং বেগুনের কয়েকটি সমস্যার কথা বললেন। তো প্রথমে আলুর বিষয়টি বলি। আলুর যে স্যাম্পেলগুলি এসেছে এবং মাঠ পরিদর্শন করে যেটা দেখা গেল, এখানে আলুতে কিছু ব্যাকটেরিয়াল উইল্ট হয়েছে, কিছু ধসার, নামি ধসার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। আর ভাইরাল লিপ কার্লিং সামান্য আছে, খুব বেশি নয়। তো যেটা নামি ধসার যেটা লক্ষণ দেখা দিচ্ছে, এখন যে পরিস্থিতিটা চলছে, ঠান্ডা আছে, আবার সাথে সাথে সকাল দিকে কুয়াশাও হচ্ছে। ঠান্ডাটা বেশি থাকার জন্যে নামি ধসার প্রকোপটা সেভাবে বাড়ছে না, কিন্তু হঠাৎ করে গরম পড়ে গেলে কিন্তু ব্যাপক নামি ধসা দেখা দিতে পারে। তো এই অবস্থায় আমরা কৃষক বন্ধুদের বলবো যে যেগুলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অর্থাৎ ম্যানকোজেব গ্রুপের ওষুধ বা কপার গ্রুপের ওষুধ, কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্সাইড আর ম্যানকোজেব বিভিন্ন নামে বাজারে পাবেন। তো ম্যানকোজেব দিলে 2.5 গ্রাম প্রতি লিটার জলে, 15 লিটারের ট্যাঙ্কিতে মোটামুটি 25 গ্রাম মতো দেবেন। এটা একটা এখন ইলেকট্রনিক ওয়েট সব জায়গাতেই পাওয়া যায়, সেটা দোকান থেকেই 25 গ্রাম ভাগ করে আনতে পারেন, বা দেশলাইয়ের বড় দেশলাই কাপের মাথা উঁচু করে 1 দেশলাই কাপ নিলে 25 গ্রাম হয়। কৃষক বন্ধুরা যেটা ভুল করেন, সেটা ওষুধটা সরাসরি ট্যাঙ্কিতে ঢেলে দেন, অধিকাংশ ওষুধটা ট্যাঙ্কির জলের উপর ভেসে যায়। এটা কিন্তু উচিত, প্রথমে অর্ধেক ট্যাঙ্কি জল ভরবেন, একটা মগে বা অন্য বালতিতে ওষুধটা ভালো করে গুলে নেবেন, একদম কাঠি দিয়ে ভালো করে গুলে, তারপরে ট্যাঙ্কির জলে ঢালবেন, তারপর ট্যাঙ্কি ফিল আপ করবেন। আর আলু গাছের পাতা দেখবেন খুব সহজে ভিজে যায়, ফলে যেটা স্প্রে করেন অধিকাংশ জলটাই পাতা বেয়ে নিচে পড়ে যায়। এই জন্য আপনাকে মানে এখন স্প্রে করতে গেলে স্টিকার অবশ্যই দিতে লাগবে। বাজার চলতে বিভিন্ন স্টিকার পাবেন, আঠা জাতীয় ম্যানকোজেব বললাম যে 2.5 গ্রাম, আর তার সাথে ট্যাঙ্কিতে 15 ml প্রতি লিটার জলে 1 ml করে স্টিকার দিয়ে স্প্রে করুন, এখন ভালো কাজ পাবেন। এটা হচ্ছে, আজ যদি
কপার অক্সিক্লোরাইড দেন তাহলে 4 গ্রাম দিতে লাগবে, আর কপার হাইড্রোক্সাইড দিলে 2 গ্রাম দিতে লাগবে লিটার প্রতি জলে। এখনকার ওষুধ কিন্তু এখন আপনাদের যেটা সাইমোক্সালিন ম্যানকোজেব বা ফেনামিডন ম্যানকোজেব যেগুলো আপনারা দিয়ে থাকেন, বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, সেগুলো দেবেন না। ওগুলো আর একটু বেশি দাম, কিন্তু এই অবস্থায় ওগুলো কাজের ওষুধ নয়। রোগ এলে যখন দেখবেন ধসা আপনার এসে গেছে পুরোপুরি, তখন ওই সাইমোক্সালিন ম্যানকোজেব গ্রুপের ওষুধ বা যেগুলো আপনারা ওই ক্রিলাক্সিল মেটালাক্সিল গ্রুপের ওষুধ যেগুলো দেন সেগুলো দিতে পারেন আলুর ধসাটা পুরো এসে গেলে। এখন যেগুলো কন্ট্রাক্ট ওষুধ, কন্ট্রাক্ট ফার্গিসাইড, সেটা দেন। ব্যাকটেরিয়াল লিফ কার্লিংয়ের যেটা বিষয়, এটাতে খুব বেশি কিছু করার নেই, কিন্তু এই রোগটা ছড়িয়ে যাবে এইটা, এবং যেটা আপনার ভাইরাল জাতীয় কুটে একটু হলদে হয়ে যাচ্ছে, রোগটা ছড়িয়ে যাবে সাদা মাছি দিয়ে। মানে জমিতে একটা দুটো গাছ দেখা দিলেই তুলে কোদাল দিয়ে মাটি খুঁড়ে পুঁতে দেন, জমির পাশে ফেলে রাখবেন না। জমির পাশে ফেলে রাখলে এটাতে সাদা মাছি বসবে, আবার নতুন গাছে গিয়ে সেই গাছটাতে হবে। দু একটা দেখা দিলেই কিন্তু নির্দয়ভাবে যে আমার জমিতে ওই গাছটা নষ্ট হয়ে গেলে এটা না ভেবে তুলে ফেলে মাটিতে পুঁতে দেন। আর পারলে তখন একটা ওই সাদা মাছির জন্য থায়োমিথক্সাম গ্রুপের ওষুধ বা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ বাজারে প্রচুর নামে পাবেন, সেটা থায়োমিথক্সাম দিলে ট্যাঙ্কিতে 5 গ্রাম, আর ইমিডাক্লোপিড দিলে আপনার ট্যাঙ্কি 15 লিটারের জলে 3 থেকে 4 ml, এটা দিয়ে আঠা দিয়ে স্প্রে করলেই এইটা আর আপনার বাড়বে না। এই যেটা কুটে হয়েছে সেটা আর বাড়বে না। এটা আলুর দিক গেল। আর কৃষক বন্ধু বেগুনের একটি জ্বলন্ত সমস্যার কথা বললেন। উনি বলছেন যে গাছ খুব বড় হয়ে যাচ্ছে, ফল হচ্ছে না। তো আমি ওনাকে যেটা বলবো, উনি বর্ষায় বেগুন চাষ করেছেন, তো বর্ষার প্রচুর সার দিয়েছেন। মানে সমস্যা হচ্ছে যে বেগুনে অনেক পয়সা দেয় বলে কৃষক বন্ধুদের একটা ধারণা হয়, মানে পয়সা খরচও বেশি করতে হবে। তো আপনাদের প্রচুর পরিমাণ সার দিয়েছেন, আর জাতের অবশ্যই গন্ডগোল ছিল। মানে একটু আমার কথাটা শুনে নেন। এই মানে বেগুনের যেটা বর্ষায় আপনারা চাষ করেন, মানে পাশাপাশি এলাকা থেকে যেখানে দেখছেন যে আপনারা পুষা পার্পেল লং বা পুষা পার্পেল রাউন্ড গোত্রীয় চাষ করেন, করুন। কিন্তু যেসব জায়গা থেকে এগুলো মানে জাতটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা থেকে নেন। আর ইয়ের জন্যে আপনার যেটা বলছেন যে ফল ছিদ্রকারী বা ডগা ছিদ্রকারী পোকা, সবচেয়ে ভালো ফল পাবেন যে ডগটা যেটা ফুটো করে দিয়েছে, পোকাটা তার মধ্যে আছে, ওই আগের দিকে ব্লেড দিয়ে কেটে ফুটো হওয়ার ডগটা নিয়ে আসুন, দিয়ে বাড়িতে একটা হেরিকেনের কাঁচ ঢাকা দিয়ে সেটাকে রাখুন, কাঁচের উপরটা একটা ন্যাকড়া বেঁধে দেবেন, ঠিক আছে? ওইটা থেকে 2-4 দিন যদি লক্ষ্য করেন, দেখবেন যে মোটামুটি 5-6 দিনের মাথায় একটা পূর্ণাঙ্গ পতঙ্গ এসে ওইটার উপর বসে আছে হেরিকেনের কাছে। যেদিনে বেরোবে সেই দিনের 2-1 দিনের মধ্যে কিন্তু ডিম দেবে। ওই দিনে যদি আপনি যেটা আপনারা বিভিন্ন ওষুধ আপনারা স্প্রে করেন, এই টাইমিংটা যদি ফিক্স করতে পারেন, এক ধাক্কায় আপনার বহু পোকা মরে যাবে। আর যদি স্বাভাবিক নিয়মে করতে চান, তাহলে আবার বললাম যে মানে বেশি লোভ করতে গেলে কিন্তু এই পোকাকে নিয়ন্ত্রণ করা যাবে না। মানে আমাদের বেগুন চাষের কৃষক বন্ধুদের দেখেছি প্রায় পারলে 2 বেলা চাষ করেন, মানে স্প্রে করেন। এখন যে গ্রুপের আপনারা ওষুধটা বেশি ব্যবহার করছেন সেটা হচ্ছে রিনাক্সিপার গ্রুপের ওষুধ, বাজারে বিভিন্ন নামে পাবেন, আপনাদের আমি ট্রেড নেম বলতে চাইছি না। রিনাক্সিপার গ্রুপের ওষুধ আপনারা দোকানে গেলেই দিয়ে দিচ্ছে। এই ওষুধের যদি মানে গ্যাপ মিনিমাম 15 দিন রাখতে হবে। এই ওষুধ যদি 3 দিনের মাথায় স্প্রে করেন, না করারই সমান, মানে পোকাকে বেশি করে ডেকে আনা। 15 দিন গ্যাপ রাখুন। মন যদি খুব অশান্তি হয় যে ওষুধ দিতে পারছি না, তখন খুব হালকা ডোজের একটা ওষুধ ইউজ করুন, ক্লোরপাইরিফস গ্রুপের ওষুধ ইউজ করুন, দেখুন সুন্দর কাজ পাবেন। কিন্তু ওই রিনাক্সিপারে কাজ হচ্ছে বলে একদিন ছাড়া ছাড়া দিয়ে দেবো,
এটার জন্য কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে। আলু এবং বেগুন চাষে যে সমস্যাগুলি কৃষক বন্ধুর হয়েছিল তা কী করে সমাধান করা যায় সেটা আমরা জেনে নিয়েছি বিশেষজ্ঞের আলোচনার মধ্য থেকে। এখন আমরা কথা বলবো পরবর্তী কৃষক বন্ধুর সঙ্গে। আপনার নাম? ভবরচন্দ্র দাস। আপনি এবছর কি কি চাষ করেছেন? সরষা, গম, আলু একটু লাগিয়েছি। আলু একটু আধটু করেছেন। এমনি কেমন হয়েছে আপনার চাষ? কেমন হয়েছে? চাষ হয়েছে। সরষার তো সমস্যা দেখা যাচ্ছে, এই যে গোড়া ফুলা, এই যে দেখুন এই যে উঠছে, জল দিলে ওষুধে মরে যাচ্ছে। এটা আপনার সমস্যা। হ্যাঁ হ্যাঁ। সর্ষে চাষের এই সমস্যাটি আমরা দেখলাম কৃষক বন্ধুর কাছ থেকে। আমরা এখন এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় সে বিষয়ে জেনে নেব কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কাকাবাবু, আপনি যে এই সর্ষের যে জিনিসটার কথা বলছেন, এটা অম্ল যে মাটি, অর্থাৎ যেটা অ্যাসিডিক সয়েল, আমাদের এখানকার বাঁকুড়ার মাটি হচ্ছে অম্ল মাটি, এবং অম্ল মাটিতেই এটাকে বলে শিকড় ফোলা রোগ, সর্ষের শিকড় ফোলা রোগ। যদিও ফসলের এই অবস্থাতে শিকড় ফোলা রোগটা সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি এখনো, কিন্তু আগামী বছর বা এই একই জমিতে যদি আবার সর্ষে বা সর্ষে গোত্রের অর্থাৎ ক্রুসিফেরি ফ্যামিলির কোনো রকম ফসল চাষ করা হয়, তাহলে কিন্তু এই রোগটা প্রবলভাবে দেখা যাবে। ইংরেজিতে এই রোগটির নাম হচ্ছে ক্লাব রুট অফ ক্রুসিফার্স। তো আমরা বাংলাতে এটাকে বলি সর্ষের শেকড় ফোলা রোগ। তো এখন ঘটনাটা হচ্ছে, যে কোনো রোগ দু ধরন ভাবে হতে পারে, এক ছত্রাক ঘটিত, নয়তো ব্যাকটেরিয়ার কারণে। এই রোগ যেটা, এটা কিন্তু ছত্রাক ঘটিত, অর্থাৎ ছত্রাক এটার হচ্ছে বাহক। তো ছত্রাকটা বাহক হতে পারে, কিন্তু এটা যায় কিভাবে? আপনি একটু আগে যখন বলছিলেন যে এইটা জল দেওয়ার পরে পরেই গাছগুলো ঝিমিয়ে যায়, আপনার ওই যেটা সমস্যা, সেই সমস্যার মধ্যেই কিন্তু এটার ছড়ানোর বিস্তারটা বলা আছে। অর্থাৎ যদি আমরা সর্ষে খেতে প্রচুর পরিমাণ জল দিই, এবং জলটা যদি আমরা ফ্লাড ইরিগেশনের মতো দিই, অর্থাৎ যদি একটু ঢালযুক্ত জমি হয়, তাহলে যেদিকে উঁচু দিক সেদিক থেকে জলটা নেমে যাচ্ছে নিচু দিকে, সে কিন্তু এই ছত্রাকগুলোকে জলটা নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। অর্থাৎ প্রথমে যদি উঁচু জায়গাতে এই রোগটা সংক্রামিত হয়, আস্তে আস্তে কিন্তু জলের দ্বারা এটা নিচু জায়গাতেও চলে যায়। সুতরাং আপনারাও জানেন, এবং আমরা কৃষি দপ্তর থেকে সবসময় বলি যে সর্ষের ক্ষেত্রে যেটা সেচ, সেটা কিন্তু খুব সাবধানে দিতে হয়। সাবধানতা মানে কি? সাবধানতা অবলম্বন মানে হচ্ছে সর্ষে গাছে এমনিতেই সেচ ব্যবস্থাটা খুব ছিপছিপে করে দিতে হয়, এবং ভাসিয়ে দেওয়া কখনোই উচিত নয়। এবং সর্ষের এই যেসব মাটিতে, অম্ল মাটিতে এই রোগটা দেখা যায়, সেখানে কিন্তু আরও সাবধানতা অবলম্বন করা উচিত। এই বছর হয়তো আপনার এই ফলনে সেরকম তারতম্য হবে না, কেন কি এই সদ্য এই ক্লাব রুটটাকে দেখা গেছে, অর্থাৎ শিকড় ফোলাটাকে দেখা গেছে। কিন্তু আপনি বা আপনারা এখানকার যারা সর্ষে চাষ করেন, তারা যদি মাটিটাকে না চুন দিয়ে শোধন করেন, তাহলে কিন্তু আগামী দিনে এই রোগটা আরও প্রবলভাবে দেখা দেবে, এবং সব ক্ষেতেই কিন্তু এটা দেখা দেবে যারাই সর্ষে চাষ করবেন। এবার আমি একটু বলে দিই যে আপনাদের এই অম্লত্বটাকে ঘোচানোর উপায় হচ্ছে চুন দেওয়া, অর্থাৎ অ্যাসিডিক মাটিটাকে আমি নিউট্রালের দিকে নিয়ে যাব। তাতে আপনার শুধু সর্ষে না, যে কোনো ফসলই কিন্তু তার উপকারিতাটা পায়। তো কখন দেবেন চুনটা? অ্যাকচুয়ালি দেবার আসল সময় হচ্ছে ঠিক প্রথম বর্ষার আগে, অর্থাৎ যখন আমাদের কালবৈশাখীর যে বৃষ্টিগুলো হয় তার আগে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চ মাসে
যদি আপনি চুন প্রয়োগটা করেন তাহলে সবথেকে ভালো উপকৃত হওয়া যায় পরবর্তী খরিফ ফসলের জন্য যে ফসলগুলো আপনি করবেন। আর এটাও জানবেন যে একবার চুন প্রয়োগ করলে খেতে মোটামুটি আপনারা 3 বছর আর না চুন দিলেও হয়। তো এখন চুন কতটা দেবেন বা কিভাবে দেবেন? চুন দেবার পদ্ধতিটা হচ্ছে যে চুনটাকে গুঁড়ো করে দেওয়াটাই হচ্ছে সবথেকে ভালো উপায়, এবং 1 কোদাল মাটিটাকে খুঁড়ে সেইখানে চুনটা দেওয়া, অর্থাৎ মাটির গভীরতা 6 থেকে 8 ইঞ্চির নিচে চুনটাকে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেওয়া। কারণ তারপরে যে জলগুলো পাবে সেই জলের সাথে ওখানে কেমিক্যাল বিক্রিয়া হয়ে সেই চুনটা পুরো মাটিতে ছড়িয়ে যাবে, অম্লত্বটাকে ঘুচিয়ে দেবে। তো এখানকার যে মাটি, সেই মাটি অনুপাতে আপনাকে চুনটা দিতে হয়। ধারণাটা হচ্ছে এইটা রাখতে হবে, যে জমির মাটি ভারী মাটি সেখানে কিন্তু চুন প্রয়োগ করতে হবে বেশি, আর যে মাটি হচ্ছে হালকা বালি মেশানো মাটি সেখানে চুন প্রয়োগ করতে হবে কম। সাধারণত আমরা বলে থাকি যে 40 থেকে 60 কিলোর মধ্যে বিঘে প্রতি চুন দিতে হয়। এবার যেরকম মাটি সেই অনুপাতে আপনারা চুন দেবেন। সবথেকে ভালো হচ্ছে মাটিটাকে যদি একবার পরীক্ষা করে নিতে পারেন সেখানে কতটা অম্লত্ব আছে, সেই অম্লত্ব অনুযায়ী চুনটা দেওয়াই হচ্ছে সবথেকে শ্রেয়। কিন্তু আমরা জানি যে আপনাদের এখানকার মাটি বা আমাদের বাঁকুড়া জেলার মাটি হচ্ছে মোটামুটি 5.5 থেকে 6.5 pH এর মধ্যে রেঞ্জ করে। সুতরাং একটা থাম্ব রুল অনুযায়ী মোটামুটি 50 কেজি বিঘে প্রতি যদি আপনারা চুন প্রয়োগ করেন তাহলে আগামী দিনে এই রোগের হাত থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। বিশেষজ্ঞের কাছ থেকে আমরা জেনে নিয়েছি কৃষক বন্ধুর সর্ষে চাষ সম্পর্কে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায়। আমরা কথা বলবো পরের কৃষক বন্ধুর সঙ্গে। আপনার নাম বলুন। আমার নাম তারকনাথ দাস। আপনি সারা বছর কি কি চাষ করেন? সারা বছর এই সর্ষে, গম, ধান, লঙ্কা টঙ্কা এরকম নানা রকম যখন যেমন সিজন সেই সময়তে সেই রকম চাষ করি। সেই রকম চাষ করেন। আর এখন কি কি করেছেন? এখন ওই বাঁধাকপি, লঙ্কা, সর্ষে, গম ইত্যাদি ফসল আছে সামান্য সামান্য। আপনার হাতে দেখতে পাচ্ছি একটা লঙ্কার গাছ আছে, কোনো সমস্যা হয়েছে কি? লঙ্কা গাছের সমস্যা বলতে ডগটা শুকিয়ে যাচ্ছে এবং ফুল জালি সব ঝরে যাচ্ছে। তো সেই জন্য আমি এটা ওনাদেরকে দেখাতে চাই এটার রোগটা কি হয়েছে এবং এর প্রতিকারটা কি। আচ্ছা, আমরা কৃষক বন্ধুর কাছে জেনে নিয়েছি লঙ্কা গাছের চাষে তার যে সমস্যাগুলি হয়েছে। আমরা এখন এর সম্পর্কে কিভাবে সমস্যা থেকে সমাধান করা যায় সেই সম্পর্কে আমরা জেনে নেব কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। তারকবাবু লঙ্কার যে সমস্যাটির কথা বললেন এবং মাঠে গিয়েও যে সমস্যাটি দেখা গেল, তো তাতে দেখা যাচ্ছে যে লঙ্কাতে 2 ধরনের সমস্যা হয়েছে। একটা হচ্ছে ছত্রাক জাতীয় ধসা রোগ এবং একটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া রোগ। ছত্রাক জাতীয় ধসা রোগে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে উপর থেকে শুকিয়ে আসছে, ফলন্ত যে ছোট ছোট লঙ্কা সেগুলোও শুকিয়ে যাচ্ছে, ফুল খসে যাচ্ছে, পাতাও শুকিয়ে যাচ্ছে। তো কৃষক বন্ধু যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রোগটা প্রথমে দেখা দিচ্ছে কিন্তু একটা গাঁটের উপরে, মানে যে ছত্রাক এটাকে আক্রমণ করে সেটা একটা গাঁটের জায়গাকে প্রথমে পচিয়ে দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু খাবারটা আর উপর দিকে উঠছে না। কেননা আমাদের বিভিন্ন জালিকা শিরাবিন্যাসের মাধ্যমে জল উপর দিকে উঠে এবং খাবারও পাতা থেকে উপর দিকে উঠে। তো জল উপর দিকে উঠছে না একটা নির্দিষ্ট জায়গায়, ফলে ধীরে ধীরে উপর থেকে পাতাগুলো শুকিয়ে যেতে বসছে এবং ফল ফুল যা আছে উপরটা শুকিয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা, কিন্তু সমস্যাটা খুব জটিল সমস্যা নয়। যখনই এই রোগের লক্ষণ দেখা দিচ্ছে, যে স্যাম্পেলটি আমার কাছে আছে এতে রোগটা অনেকটা ছড়িয়ে পড়েছে, কিন্তু অন্যান্য জায়গায় 2-1টা গাছে এই রোগ দেখা গেলে কৃষক বন্ধু যদি ছত্রাকনাশক ব্যবহার করেন। এখন এই জাতীয় যে রোগ, এতে ম্যানকোজেব এবং ম্যাটালাক্সিল গ্রুপের যে ছত্রাকনাশক আছে কম্বিনেশন, ম্যানকোজেব এবং ম্যাটালাক্সিল গ্রুপের কম্বিনেশন খুব ভালো ভালো ওষুধ বাজার চলতি দামে পাবেন, বা সাইমোক্সালিন ম্যানকোজেব, এই দুটো কম্বিনেশনের ওষুধ অবশ্যই আঠা দিয়ে। ডোজ হচ্ছে 1.5 গ্রাম প্রতি লিটার জলে, গুঁড়ো পাউডার ওষুধটা 1.5 গ্রাম প্রতি লিটার জলে
আর স্টিকার বা আঠা হচ্ছে 1 মিলিলিটার প্রতি লিটার জলে। ভালো করে ট্যাঙ্কির জলে মিশিয়ে স্প্রে করলে এটা চলে যাবে। আর পাতা মোড়া যেটা, পাতা কুঁকড়ে যাওয়া, যেটা লক্ষ্য করা যাচ্ছে, কুঁকড়ে যে পাতাগুলো এরকম নৌকোর ডোঙার মতো উপর দিকে কুঁকড়ে যাচ্ছে, তো যে কুঁকড়ানোটা আমরা লক্ষ্য করছি এবং পাতা যেভাবে ছোট হয়ে আসছে, এটাকে বলে ভাইরাল লিফ কার্লিং, ভাইরাস গোত্রীয়। পাতা মুড়ে যায়, অ্যাফিডের জন্য মুড়ে যায়, জ্যাসিডের জন্য মুড়ে যায় এবং ভাইরাসের জন্য মুড়ে যায় এবং ছোট হয়ে যায়। এটা পাতাটা মুড়ছে এবং আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এটা পরিষ্কার ভাইরাস গোত্রীয় একটা রোগ, খুব বেশি মাঠের মধ্যে ছড়ায়নি। এখন এটাকে নিয়ন্ত্রণ, ভাইরাস তো সারানো যায় না যেটা রোগ, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে রোগটাকে ছড়ানোটা বন্ধ করতে হবে। তো কৃষক বন্ধুকে বলবো যে যেটা থায়োমিথক্সাম গ্রুপের যে ওষুধ পাওয়া যায়, 5 গ্রাম 15 লিটার জলে গুলে যদি স্প্রে করে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে, থেমে যাবে এটা। এবং এটাকে কিন্তু যে থায়োমিথক্সামের সাথেও স্টিকার দিতে হবে। কৃষক বন্ধুদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা অধিকাংশ সময়ই ওষুধ দিয়ে কাজ পাচ্ছি না, কৃষক বন্ধুরা বলে। তো আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের স্প্রেয়িংটার খুব গন্ডগোল হয়ে যাচ্ছে, ওই জন্য অধিকাংশ সময় মানে ওষুধ ভালো থাকলেও কাজ হচ্ছে না। তো আমরা দেখেছি যে 1 ট্যাঙ্কি জল স্প্রে করতে স্টিকার দিলে এক্সট্রা 3 টাকা খরচা হয়, 3 থেকে 4 টাকা। কৃষক বন্ধু যদি এই খরচাটুকু করেন, তাহলে ওষুধের কার্যকারিতা অন্তত পক্ষে 20 টাকা বেশি পাবেন। তো আমার এই খরচাটা আমরা করি। আমরা যে কোনো স্প্রেয়িংয়ের জন্য, এমনকি ধানের স্প্রেয়িংয়ের জন্যও আমরা যেন স্টিকারটা ব্যবহার করি, তাহলে ভালো কাজ পাবো। তো খুব জটিল সমস্যা নেই, কৃষক বন্ধু এখনই যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে কিন্তু ফসলের খুব বেশি ক্ষতি হবে না। লঙ্কা চাষে কৃষক বন্ধু যে সমস্যার কথা বলেছিলেন, সেই সমস্যার সুন্দর সমাধানের রাস্তা দেখিয়ে দিয়েছেন আমাদের কৃষি বিশেষজ্ঞ। আমরা এরপরে চলে যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব তার নাম। আমার নাম সুদর্শন মণ্ডল। আপনি সারা বছর কিছু চাষ করেছেন তো? হ্যাঁ, মোটামুটি সিজন বাই সিজন চাষ করা হয়েছে। চাষ করেছেন, কিন্তু আজকে আপনি এখানে এসেছেন কোন চাষের সমস্যা হয়েছে সেইটা নিয়ে। আম গাছের সমস্যার জন্য আমি এসেছি। আম গাছে প্রত্যেক বছর ওই ফল আসছে না, আর প্রতি বছর ফল আসার মোটামুটি 1-1.5 মাস আগে এক একটি ডালে ওই মাকড়সার জালের মতো ছেয়ে যায় আর কি। তবে ওই মাকড়সার জালের মধ্যে পোকা থাকে, পোকাতে আক্রমণ করে, সেই জন্যে ওই ফুলটাকে নষ্ট করে দেয়। মাকড়সার জালের মতন পোকার আক্রমণ গাছের ফুলটিকে নষ্ট করে দেয় আম গাছে। সেই বিষয়ে কৃষক বন্ধু যে সমস্যার কথা বললেন, তার সমাধানের কথা জেনে নেব আমরা বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষক বন্ধুর আম গাছে প্রতি বছর ফল না হওয়ার সমস্যাটা একটা চিরন্তন সমস্যা। এটা হচ্ছে অল্টারনেট বেয়ারিংয়ের সমস্যা। এবং কৃষক বন্ধুর কাছে যেটা বোঝা গেল পরবর্তী কথায়, যে উনি যে আম গাছের অল্টারনেট বেয়ারিং হচ্ছে, অধিকাংশ গাছগুলি গুটি আম, মানে দেশি জাতীয় আম। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ল্যাংড়া, হিমসাগর এই গোত্রীয় আমেরও অল্টারনেট বিয়ারিংয়ের একটা হ্যাবিট আছে। এবং এটা আমরা যেগুলো আমাদের আম চাষের জেলা মালদা, মুর্শিদাবাদে এই অভিজ্ঞতাটা আমরা পাই যে 1 বছর প্রচুর মুকুল এলো, পরের বছর একটু কম এলো। তো এখন যে উন্নত হাইব্রিড গ্রুপের যে ইয়েগুলো এসছে, হাইব্রিডাইজেশনের ফলে যে আম গাছগুলো তৈরি হয়েছে, আমাদের জেলার পক্ষে অত্যন্ত উপযোগী আম্রপালি এবং মল্লিকা। এবং সুখের বিষয় হচ্ছে এই দুটো জাতে কিন্তু অল্টারনেট বেয়ারিং হ্যাবিটটা নেই। হয়তো যেটা ফলনে সেটা 1 বছর থেকে আরেক বছরে 10%-এর ডিফারেন্ট হচ্ছে, যে 1 বছর যদি 100 কেজি হয়, পরের বছর 90 কেজি হচ্ছে, কিন্তু 1 বছর 100 কেজি, পরের বছর 5 কেজি, এটা হচ্ছে না। ফলে কৃষক বন্ধুদের অনুরোধ করব, উনি যদি নতুন করে বাগান করার কথা ভাবেন, তাহলে অতি অবশ্যই অল্টারনেট বেয়ারিংয়ের গাছের থেকে আম্রপালি, মল্লিকার দিকে যাবেন। আর খুব যদি কম গাছ থাকে, তাহলে অল্টারনেট বেয়ারিংয়েরও এখন কিছু ওষুধ আছে, প্যাকোবিউটাজল বলে একটা ওষুধ এসেছে বাজারে। এবং আম যেটা লাগানোর পরে পরে যেটাকে করতে হবে, যে আম গাছ যে বছর ফলন দিয়ে দিল, অন ইয়ারে প্রচুর ফলন দিল,
তখন কৃষক বন্ধুকে করতে হবে কি, তারপরে যে শুকনো ডালপালাগুলো এবং মুকুলের যে শুকনো অংশ থাকে সেগুলোকে কেটে নষ্ট করতে হবে। এটা প্রথম পরিচর্যাগত কাজ। আম গাছে সার দিতে হবে নিয়মিত বেসিসে, তাতে জলসেচন করতে হবে, এটা করতে হবে। আর হচ্ছে যে ঠিক যে বছর আমি আন্দাজ করছি যে এবছর আমার অফ ইয়ার হতে পারে, কেননা এই আগের বছরটা আমি ভালো ফলন পেয়েছি, সে বছর কিন্তু মানে দুবার এই আমের মুকুল এবারে আসবে। এই পৌষ মাঘে আমের মুকুল আসবে, অগ্রহায়ণ মাসের প্রথম দিকে একবার, শেষের দিকে একবার। প্যাকোবিউটাজল পাওয়া যায়, কেমিক্যাল নামে বিভিন্ন ইয়েতে পাওয়া যায়, স্প্রে করতে হবে। তাহলে কিন্তু মানে এটাতে একটা হরমোনাল এফেক্ট আছে, আমের একটা বুস্টিং হয় এবং কিছু ফলন পাওয়া যায়। একদম মানে 100 কেজি 10 কেজি হয় না। আর কৃষক বন্ধু খুব সময় উপযোগী প্রশ্ন করেছেন যে সাধারণভাবে এটা কিন্তু আম বাগানিদের একটা অত্যন্ত পরিচর্যার সময়, যে আমের যে মাকড়সা এবং অন্যান্য প্রকার যে আক্রমণ দেখা দিচ্ছে, পাতা খেয়ে দিচ্ছে, এরপরেই কিন্তু যেটা আমের যে মুকুল সেটা বাস্টিং হবে। তো কৃষক বন্ধুকে এখনই একবার কিন্তু ক্লোরপাইরিফস গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। সেটা বিভিন্ন নামে, প্রচুর নামে বাজারে পাওয়া যায়। ক্লোরপাইরিফস অত্যন্ত সস্তা এবং সবচেয়ে সেফ ভালো ওষুধ। এতে 2.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, ওই ফুড স্প্রেয়ার দিয়ে কিন্তু, কেননা ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে তো কৃষক বন্ধুর কাছে গাছে উঠে স্প্রে করা সম্ভব নয়। বালতিতে বা ড্রামের মধ্যে ওষুধগুলো জল তৈরি করবে, একজন প্যাডেল করবে, একজন উপরে ধরে থাকলে ফুড স্প্রেয়ার দিয়েই স্প্রে করাটা সম্ভব। আর তারপরে একবার ক্লোরপাইরিফস স্প্রে করার পরে এই তার 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু একবার আপনাকে কার্বারিল স্প্রে করতে হবে। কার্বারিল পাউডার স্প্রে করতে হবে 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে। কার্বারিল পাউডারের কিন্তু একটা টেম্পারেচার এফেক্ট আছে, যে যখনই আপনি দেখবেন যে কার্বারিল পাউডার জলে গুলবেন, দেখবেন জলটা সামান্য একটু ঠান্ডা জলে দিলেও সামান্য একটু গরম হয়। এই জলটা কিন্তু মুকুল বাস্টিংয়ে মারাত্মক সহায়তা করে। এই জন্য যারা প্রফেশনাল বাগানি, যাদের আমের চাষ করে, তারা এই মুকুল আসবে, মুকুল আসার আগে একবার স্প্রে করলো, মুকুল এসে গেছে, মুকুলগুলো খুলেনি পুরোপুরি, তখন স্প্রে করবে। তারপরে যখন মটর দানার মতো আম হবে তখন একবার স্প্রে করবে। তারপরে যখন একটু বড় সাইজের হবে তখন একবার স্প্রে করবে। এই 3 থেকে 4 বার কার্বারিল স্প্রে করলে কিন্তু খুব সেফলি আমের একটা ভালো ফলন পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আমরা ছিলাম বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। এখানে কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে আমরা চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য জানলাম, তাদের সমস্যাগুলির কথা জানলাম এবং সেই সমস্যাগুলির যথোপযুক্ত সমাধানের কথা বললেন আমাদের কৃষি বিশেষজ্ঞেরা। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।